আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, একফিন একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেব, সেটা হলো যশোর বোর্ড 2023। তো চলুন দেরি না করে শুরু করা যায়। যশোর বোর্ড 2023 সালের 3 নম্বরে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন হয়েছে। জনাব শাকিল 2022 সালের 1 জুন তারিখে নগদ 80,000 টাকা, 70,000 টাকার অফিস সরঞ্জাম ও 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেন ছিল 2022 সালের জুনের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেন দেওয়া আছে। এখানে আমাদের ক নম্বরে বলেছে জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ। দেখুন, এই অধ্যায়ের আমি একটি ক্লাস আপনাদের দিয়েছিলাম, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ক নম্বরে হয়ে থাকে। মোট উত্তোলনের পরিমাণ, কোনগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। সাধারণত এই 3টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই আলোকে আজকের একটা প্রশ্ন এখানে আছে, জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এরপরে দ্বিতীয়তে বলছে 1, 4, 10 ও 28 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। দেখুন, এই প্রশ্নটাও আমি সমাধান করে দিয়েছি এর আগে। এরপরে বলছে 1, 6, 10 ও 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকের মাধ্যমে উপস্থাপন করো। অর্থাৎ হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব টেবুলার ছক বা বিবরণী ছকের মাধ্যমে উপস্থাপন করতে বলেছে। তো দেখুন, আমরা ক নাম্বার যেটা বলছে যে জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। উত্তোলন আমরা এর আগে বলেছি বা আজকেও আবার নতুন করে বলছি। উত্তোলন কাকে বলে? মালিক যখন ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যাবে এটাই হলো উত্তোলন। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে যা নিয়ে যাবে এটাই হলো উত্তোলন। এখন সাধারণত মালিক ব্যবসা থেকে কি নিয়ে যেতে পারে? আমরা জানি মালিক ব্যবসায় থেকে নগদ টাকা নিয়ে যেতে পারে, মালিক ব্যবসায় থেকে পণ্য নিয়ে যেতে পারে, মালিক ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারে। অর্থাৎ মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ ব্যবসায় থেকে নিয়ে গেলেই সেটাকে আমরা উত্তোলন বলি। তো আমাদের এই ক নাম্বার প্রশ্নের আনসার করতে গেলে আমাদের প্রথমত একটা ছক অঙ্কন করতে হবে। এই প্রশ্নের মধ্যে বলছে ক নাম্বারে পণ্য ক্রয় নগদে 10,000 টাকা। এরপরে বলা আছে 4 তারিখে আয়কর প্রদান করা হলো, এটা একটা উত্তোলন। আয়কর প্রদান করা হলো, দেখুন আমরা যা আয় করব তার উপরে সরকারকে কর দিতে হয়। তো এটা মালিক ব্যবসা থেকে নিয়ে দিতেছে, তো আয়করকে আমরা বলি উত্তোলন। আয়কর এক ধরনের উত্তোলন। তো আমরা এখানে 2022 সাল দেব, জুন মাসের 4 তারিখে বলা হচ্ছে আয়কর প্রদান। লিখে আমরা 2,000 টাকার আয়কর দিচ্ছি, এটা আমাদের একটা উত্তোলন, এটা আমরা টাকা করে বসাই দেব। এরপর আমাদের অঙ্কের মধ্যে বলছে 6 তারিখে বলছে অফিস কর্মচারীকে বেতন প্রদান। এরপরে বলা হচ্ছে অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয়। এরপরে 15 তারিখে বলছে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। এই যে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হয়েছে এটা মালিকের একটা উত্তোলন। তো এটা আমরা এখানে লিখব, নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন লিখে আমাদের ব্যবসা থেকে 3,000 টাকার পণ্য নিয়ে গেছি, এটা আমরা টাকার ঘরে বসাই দিলাম। এরপর আমাদের বলছে 28 তারিখে নগদে পণ্য বিক্রয়। তো বাস মোটামুটি ভাবে 1 তারিখ থেকে 28 তারিখের মধ্যে 2টা লেনদেন আমাদের ছিল ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। একটা হলো আয়কর প্রদান, একটা হলো পণ্য উত্তোলন। এরপরে আমাদের খ নম্বরে যেটা বলা আছে 2, 4, 10 ও 28 তারিখের লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। তো এটার জন্য আমাদের একটি ছক করে নিতে হবে। দেখুন, ছকটি করে নিচ্ছি। খ নম্বর প্রশ্নের জন্য আমি একটি ছক তৈরি করে রেখেছি। দেখুন, ছকটি হবে তারিখ, হিসাব খাত এবং হিসাবের শ্রেণী। আমাদের অঙ্কের মধ্যে ওই লেনদেনগুলোর হিসাবের খাত চিহ্নিত করে হিসাবের শ্রেণী দেখাতে বলা হয়েছে।
তো দেখুন আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। একটা হলো সম্পদ, একটা হলো দায়, একটা আয়, একটা ব্যয় এবং একটি মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবে কোনটা কি ধরনের হিসাব এটাই আমাদের এখানে দেখাতে হবে। 4 তারিখে 1 তারিখ হবে না, দুঃখিত, 2 তারিখ হবে। এখানে বলছে 2 তারিখে পণ্য ক্রয় নগদে 10,000 টাকা। আমরা জানি পণ্য ক্রয় করলে এখানে 2টা হিসাব খাত থাকে, একটা হলো ক্রয় হিসাব এবং একটি হলো নগদান হিসাব। কারণ ক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় এবং ক্রয় এক ধরনের হলো ব্যয়। তো এখানে আমাদের 2টি হিসাব খাত হবে। 2022 সালের জুন মাস লিখে আমরা 2 তারিখ দিয়ে 2টা হিসাব খাত লিখব। একটা হলো ক্রয় হিসাব এবং একটি হলো নগদান হিসাব। তো এটা হলো আমাদের হিসাব খাত। এখন ক্রয় হিসাব ওই 5 প্রকারের হিসাবের মধ্যে কোনটা? আমরা জানি ক্রয় একটা ব্যয়, এই জন্য আমরা হিসাবের শ্রেণীতে লিখব ব্যয়। এবং নগদান হিসাব এটা একটা কি সম্পদ, তাহলে আমরা এখানে লিখব সম্পদ। আধুনিক পদ্ধতিতে যে হিসাব 5 প্রকার, সম্পদ, দায়, আয় এবং ব্যয় এবং মালিকানা সত্ত্ব, এই 5 প্রকার হিসাবের কোনটা কি ধরনের হিসাব এটাই হলো হিসাবের শ্রেণী। এরপরে দেখুন আমাদের 2 তারিখের পরে বলছে 4 তারিখে আয়কর প্রদান করা হলো। দেখুন আয়কর প্রদান, আয়কর একটি উত্তোলন, এই জন্য এই লেনদেনটিতে 2টা হিসাব খাত রয়েছে। একটা হলো উত্তোলন হিসাব এবং একটা হলো নগদান হিসাব। কারণ মালিক আয়কর বাবদ ব্যবসায়ী থেকে নগদ টাকা নিয়ে চলে গেছে, নগদ টাকা উত্তোলন করেছে। এই জন্য আমরা এখানে 4 তারিখের লেনদেনে আমরা 2টা হিসাব খাত লিখব। একটা হলো উত্তোলন হিসাব এবং একটি হলো নগদান হিসাব। নগদান হিসাব, তো দেখুন উত্তোলন এটা 5 প্রকারের যে হিসাব আছে এর মধ্যে কোন ধরনের হিসাবের মধ্যে রয়েছে? উত্তোলন হলো একটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা জানি উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো উত্তোলন একটা মালিকানা সত্ত্ব। আমাদের যত লেনদেন হবে এর মধ্যে সাধারণত মূলধন এবং উত্তোলন এই 2টা জিনিস হলো হিসাব বিজ্ঞানের যে 5টা হিসাবের শ্রেণী আছে তার মধ্যে মূলধন এবং উত্তোলন এই 2টা হলো মালিকানা সত্ত্বের উপাদান। তো উত্তোলন মালিকানা সত্ত্ব আর নগদান হিসাবটা আমরা সবাই জানি এটা আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ। এরপর 4 তারিখের পর বলছে 10 তারিখ। 10 তারিখে বলছে অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় 30,000 টাকা। দেখুন অফিসের জন্য আমরা ল্যাপটপ ক্রয় করছি, আমরা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য যেটাই কিনবো এটা হলো আমাদের একটা সম্পদ, এটা আমরা স্থায়ী সম্পদ বলি। ল্যাপটপ ক্রয় করা হয়েছে, এটা আমার ব্যবসায়ের জন্য, অফিসের ব্যবহারের জন্য, এই জন্য আমরা এখানে লিখবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাবে একটা আছে এবং নগদে ক্রয় করছি, এর ফলে আমাদের ব্যবসায় নগদ টাকা চলে গেছে এবং নগদান হিসাব। এই 2টি হিসাব খাত আমাদের এই প্রতিষ্ঠানে আছে। এটা ছিল জুনের 10 তারিখে। দেখুন অফিসের জন্য ল্যাপটপ ক্রয়, এর ফলে আমাদের ব্যবসায়ের 2টি হিসাব খাত রয়েছে, এই লেনদেনে 2টি হিসাব খাত রয়েছে। একটি হলো অফিস সরঞ্জাম হিসাব এবং একটি হলো নগদান হিসাব। অফিস সরঞ্জাম নামের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পদ আমাদের হ্রাস পেয়েছে। তো এই জন্য আমরা এখানে 2টা হিসাব খাত লিখলাম। এবং এই অফিস সরঞ্জাম এবং নগদান হিসাব এই 2টার মধ্যে কোনটা? অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয়, এই লেনদেনটির দ্বারা আমাদের 2টি হিসাব খাত রয়েছে, একটি হলো অফিস সরঞ্জাম, একটি হলো নগদান হিসাব। অফিস সরঞ্জাম নামক সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পদ আমাদের হ্রাস পেয়েছে। এই জন্য আমরা এখানে লিখছি অফিস সরঞ্জাম হিসাব এবং নগদান হিসাব। আমরা জানি অফিস সরঞ্জাম হলো একটা সম্পদ, স্থায়ী সম্পদ, এবং নগদান হিসাবে ব্যবসার একটি সম্পদ। ওই 5 ধরনের হিসাবের মধ্যে 2টাই হলো সম্পদ। এরপর আমাদের বলছে 28 তারিখ। দেখুন 28 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয়। দেখুন আমরা নগদে যখন পণ্য বিক্রয় করি তখন কিন্তু আমরা নগদ টাকা পাই এবং বিক্রয় হলো আমাদের প্রতিষ্ঠানের একটি আয়। তো উক্ত লেনদেনের দ্বারা আমাদের এখানে 2টা হিসাব খাত আছে, একটা নগদান হিসাব এবং একটা হলো বিক্রয় হিসাব। তো আমরা এই জন্য এখানে হিসাব খাতে লিখব একটি নগদান হিসাব
এবং অন্যটি হলো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। আচ্ছা, তাহলে নগদান হিসাব আমাদের 5 ধরনের হিসাবের মধ্যে কোনটি? একটা সম্পদ। এবং বিক্রয় হিসাব আমাদের ওই 5 ধরনের হিসাবের মধ্যে একটি আয়। বিক্রয় হিসাব হলো আমাদের প্রতিষ্ঠানের একটি আয়। আয় এই আমাদের মোটামুটি ভাবে খ নামের প্রশ্নে হয়ে অ্যান্সার হয়ে গেল। তো আমরা জানি এই অধ্যায় থেকে হিসাব সমীকরণের হিসাব খাত চিহ্নিত করে হিসাবের শ্রেণী দেখানো, এটা কিন্তু একটা কমন প্রশ্ন, এটা আসবেই 100%। এবং পরবর্তী যে প্রশ্নটি বলা আছে 1, 6, 10 ও 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবুলারের ছকের মাধ্যমে উপস্থাপন করো। দেখুন এটা তো মানে আসবেই, হিসাব সমীকরণ লেনদেন প্রভাব তো এটা আসবে, 100% আসবে। তো দেখুন এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের একটি ছক করে নিতে হবে। সেটা হলো আমাদের সম্পদ পাশে এই প্রতিষ্ঠানের সম্পদ পাশে সম্পদ কি হবে, দায় পাশে কি ঘর হবে, একটা ঘর করে নিতে হবে। আমি ঘরটা করে নিচ্ছি, তারপর বিস্তারিত বলতেছি। প্রিয় শিক্ষার্থী, গ নম্বর প্রশ্নে বলা আছে 1, 6, 10 ও 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। হিসাব সমীকরণের প্রভাব টেবিলের মাধ্যমে দেখানো, বিবরণী ছকের মাধ্যমে দেখানো একই জিনিস। তো এই প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে ওই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় কি রয়েছে, সেই হিসেবে একটি ছক করে নিতে হবে। তো আমি পুরো অঙ্কটা পড়ে এখানে সম্পদ, দায় এবং মালিকানার সাথে ঘর করে রেখেছি। এই প্রতিষ্ঠানের অঙ্ক পড়ে নিয়ে আমরা যে যে সম্পদ পাইছি সেটা হলো নগদ, অফিস সরঞ্জাম, ব্যাংক, দায় পাশে ব্যাংক ঋণ এবং মূলধন। তো আমাদের 1 তারিখের দেখুন 1 তারিখের লেনদেনে হিসাব সমীকরণে কি প্রভাব পড়েছে। জনাব শাকিল 2022 সালের 1 জুন তারিখে নগদ 80,000 টাকা, 70,000 টাকার অফিস সরঞ্জাম এবং 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। দেখুন এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ঋণ কখনো সম্পদ নয়, ঋণ হলো প্রতিষ্ঠানের একটি দায়। তবে ঋণের ফলে আমাদের প্রতিষ্ঠানের নগদ বা ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। এই ব্যক্তি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, এর কারণে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে এবং ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পাইছে। তো 1 তারিখের লেনদেনে আমাদের মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এই জন্য 2022 সালের জুন মাসের 1 তারিখে মালিক নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাইছে 80,000। অফিস সরঞ্জাম নিয়ে আসছে 70,000 টাকা, এর জন্য অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক থেকে ঋণ করছে, এর কারণে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা এবং ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা এবং মালিকানা সত্ত্ব আমাদের তাহলে হইল 1,50,000 টাকা। আসলে আমরা জানি সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব হয়, আমাদের সম্পদ পাশে যোগফল করে সেখান থেকে ঋণের টাকাটা বাদ দিলেই আমরা মূলধনটা পেয়ে যাব বা মালিকানা সত্ত্বটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখে দেবো মন্তব্য যে বিনিয়োগ, ব্যবসা শুরুতে আমরা বিনিয়োগ করছি। এরপরে জুনের 1 তারিখের পর আছে 6 তারিখ। 6 তারিখে বলা আছে অফিস কর্মীকে বেতন প্রদান 8,000 টাকা। দেখুন বেতন একটা ব্যবসায় হলো ব্যয়। আমরা কর্মচারীকে যখন বেতন দেব এর ফলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে এবং বেতন একটি ব্যয়, ব্যয় বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আমরা জানি মালিকানা সত্ত্ব ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো উক্ত লেনদেন দ্বারা 6 তারিখের লেনদেন দ্বারা কর্মচারীকে বেতন দেওয়ার ফলে আমাদের প্রতিষ্ঠানের জুন মাসের 6 তারিখ আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা 8,000 টাকা হ্রাস পেয়েছে এবং বেতন প্রদানের ফলে মালিকানা সত্ত্ব 8,000 টাকা হ্রাস পেয়েছে। এখানে আমরা লিখব বেতন খরচ। এরপর 10 তারিখে বলা আছে অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় 30,000 টাকা। দেখুন অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করার ফলে আমাদের প্রতিষ্ঠানের অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু ল্যাপটপ ক্রয় করছি এর ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তো প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য যখন আমরা কোনো কিছু ক্রয় করব সেটাকে বলা হয় সম্পদ, অর্থাৎ সম্পদ হিসেবে এগুলো আমরা ক্রয় করে থাকি। তো এই লেনদেন দ্বারা আমাদের প্রতিষ্ঠানের জুন মাসের 10 তারিখে অফিসের জন্য ল্যাপটপ ক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠানের অফিস সরঞ্জাম নামক সম্পদ 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে
এবং নগদ নামের সম্পদ 30,000 টাকা হ্রাস পেয়েছে। এরপরে দেখুন 28 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। দেখুন পণ্য বিক্রয় করলে আমাদের ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পায়, কারণ আমরা কোনো কিছু বিক্রি করলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে এবং বিক্রয় একটি আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এই জন্য 28 তারিখের লেনদেন দ্বারা আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা এবং আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। যেহেতু বিক্রয় করা হয়েছে, বিক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠানের আয় হয়েছে। এই মোটামুটিভাবে আমাদের 4টি লেনদেনে হিসাব সমীকরণে প্রভাব দেখানো হলো। এখন আমাদের কাজ হলো এই যে সম্পদ পাশে নগদ কলমের যোগ বিয়োগ করে ব্যালেন্স তৈরি করা, অফিস সরঞ্জামের যোগ বিয়োগ করে ব্যালেন্স তৈরি করা, ব্যাংকের ব্যালেন্স তৈরি করা, এইভাবে দায় পাশে ব্যালেন্সগুলো রেডি করে আমাদের দুই পাশে কি সম্পদ এবং কিন্তু অলরেডি করে ফেলছি। দেখুন নগদের ব্যালেন্স আছে আমাদের 62,000 টাকা, অফিস সরঞ্জামের ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স আছে 40,000 টাকা এবং ব্যাংক ঋণ নামক দায়ের ব্যালেন্স আছে 40,000 এবং মূলধন বা মালিকানা সত্ত্ব আছে 1,62,000। তো আমরা এই পাশে সম্পদ পাশে টোটাল যোগ করে 2,02,000 টাকা হয়েছে এবং দায় এবং মালিকানা সত্ত্ব পাশে যোগ করে 2,02,000 টাকা হয়েছে। তো এই হলো আমাদের এই অঙ্কটির সমাধান। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এর আগে আমরা যশোর বোর্ড 2023 সমাধান করেছি এবং এবার ঢাকা বোর্ড 2023 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখুন এই দুইটা প্রশ্ন যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আশা করি এই অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন কমন পাবো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। ঢাকা বোর্ড 2023-এ আমাদের যে প্রশ্নটি আসছে 3 নম্বরে বলছে মিস্টার রহমান 2022 সালের 1 জুন ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা, প্রদায় হিসাব 14,000 টাকা এবং আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার লেনদেন নিম্নরূপ। 2022 সালের জুন 3 থেকে 2022 সালের জুন 30 তারিখ পর্যন্ত লেনদেন দেওয়া আছে। আমাদের এখানে বলছে উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ কত? 1, 17, 22, 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। উক্ত মাসের শেষে জনাব রহমানের মালিকানা সত্ত্ব কত এটা নির্ণয় করতে বলছে। এই 3টা প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ক নাম্বারে যে প্রশ্নটা আমাদের করছে যে জনাব রহমানের মোট দায়ের পরিমাণ কত। দেখুন আমরা সাধারণত দায় বলতে যেগুলোকে জানি সেগুলো হলো প্রদায় হিসাব, ব্যাংক ঋণ, খরচের বকেয়া, এগুলো সাধারণত আমাদের একটা প্রতিষ্ঠানে দায় হয়। অর্থাৎ যে লেনদেনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠান অন্য কোনো পক্ষের নিকট দায়বদ্ধ থাকব, অর্থাৎ আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে, এইগুলি সাধারণত একটা প্রতিষ্ঠানের দায় হয়। তো দেখুন এখানে আমাদের মিস্টার রহমান বছরের শুরুতে প্রদায় হিসাব 14,000 টাকায় ব্যবসা শুরু করছে। এই প্রদায় হিসাব এটা একটা আমাদের দায় এবং 2022 সালের জুন মাসের 3 তারিখে বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 10,000 টাকা। দেখুন আমরা যদি ঋণ করি ব্যবসার জন্য তাহলে এটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের একটা দায় হবে, কারণ এই ঋণটাকে আমাদের কি পরিশোধ করতে হবে। তো 1 তারিখে আমরা পাইলাম প্রদায় হিসাব এবং 3 তারিখে পাইলাম ব্যাংক ঋণ। এরপরে আমাদের 8 তারিখে বলছে নগদে যন্ত্রপাতি ক্রয়। এখানে আমাদের একটা স্থায়ী সম্পত্তি কিনছি, এখানে আমাদের কোনো দায় নাই, কারণ নগদেই আমরা কিনছি, বাকি তো আর রাখি নাই। পণ্য বিক্রয় করা হয়েছে, এটা আমাদের একটা আয় হয়েছে, এরপর আমরা নগদ টাকা পাবো, এখানে আমাদের কোনো দায় নাই। বেতন প্রদান করা হয়েছে, এটা আমাদের একটা ব্যয় হয়েছে এবং নগদ টাকা চলে গেছে, এখানে আমাদের কোনো দায় নাই। নগদে পণ্য ক্রয় করা হয়েছে, এখানে আমাদের ক্রয় একটা ব্যয় হয়েছে এবং নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে গেছে, বাকি রাখলে পরে দায় হইতো, কিন্তু নগদে ক্রয় করার ফলে দায় সৃষ্টি হয়নি। 10% সুদে বিনিয়োগ করা হলো, তো বিনিয়োগ আমাদের একটা সম্পদ, এখানে আমাদের কোনো দায় নাই। তো মোটামুটি ভাবে এই অঙ্কের জনাব রহমানের দায় হলো 2টা, একটা হলো প্রদায় হিসাব এবং একটা হলো ব্যাংক ঋণ। তো এটাকে আমরা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করব। ক নম্বরে জনাব রহমানের মোট দায়ের পরিমাণ নির্ণয়। মোট দায়ের পরিমাণ নির্ণয় লিখে আমরা একটা ছক করব, খুব ছোট একটা ছক করব, কারণ আমাদের 2টা দফা আছে, এই 2টা দফা দেখালেই হয়ে যাবে।
একটা করব বিবরণ, তারিখ, টাকা। তাহলে তারিখ, বিবরণ এবং হলো টাকা। তো তারিখে আমরা দেবো 2022 সালের জুন মাসের 1 তারিখ। 2022 সালের জুন মাসের 1 তারিখে আমাদের প্রদয় হিসাব আছে, এটা একটা আমাদের দায়। তো আমরা লিখবো প্রদয় হিসাব, লিখে প্রদয় হিসাব ছিল 14,000 টাকা। এবং জুন মাসের 3 তারিখে জনাব রহমান ব্যাংক থেকে ঋণ নিছে 10,000 টাকা, যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 10,000 টাকা। এই মোট জনাব রহমানের দায়ের পরিমাণ হলো 24,000 টাকা। আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এরপর আমাদের খ নাম্বারে বলছে 1, 17, 22, 30 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এটা তো একটা কমন প্রশ্ন, এটা তো আপনাদের ধরে নিয়ে চলে আসছে যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। তো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাতে গেলে আমাদের মূলত যে যে তারিখের কথা বলছে এই তারিখগুলো পড়ে নিয়ে আমাদের দেখতে হবে ওই প্রতিষ্ঠানের সম্পদ কি কি আছে এবং ওই প্রতিষ্ঠানের দায় কি কি আছে এবং মালিকানা সত্ত্ব কি। তো আমরা অঙ্ক পড়ে নিয়ে তারপরে সম্পদ পাশ এবং দায় পাশে ছক করে নিব এবং লেনদেনের প্রভাবগুলো দেখাবো। প্রশ্নে 1, 17, 22 এবং 30 তারিখের লেনদেনের হিসাব সমীকরণে প্রভাব দেখাতে বলছে। তো হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে আমরা 1, 17, 22 এবং 30 তারিখের লেনদেন পরে আমরা যে সম্পদগুলো এই প্রতিষ্ঠানের পাইছি সেগুলো হলো নগদ, ব্যাংক, আসবাবপত্র এবং বিনিয়োগ। এগুলো হলো আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ। এবং দায়ের মধ্যে পাইছি প্রদায় হিসাব এবং মূলধন বা মালিকানা সত্ত্ব। তো এই লেনদেনগুলো আমরা এই হিসাব সমীকরণে প্রভাব দেখাবো। দেখুন 2022 সালের জুন মাসের 1 তারিখে জনাব রহমান ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা, প্রদায় হিসাব 14,000 টাকা এবং আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা জানি একজন মালিক ব্যবসায়ের শুরুতে প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসবে এগুলো সাধারণত সম্পদ হিসেবে নিয়ে আসে, কিন্তু এই ব্যক্তি প্রদায় হিসাব নামক দায় নিয়েও ব্যবসা শুরু করছে। এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা নিয়ে এসছে 30,000 টাকা, এই জন্য নগদ টাকা 30,000 বৃদ্ধি পাইছে। ব্যাংক জমা নিয়ে এসছে 20,000 টাকা, এই জন্য প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে। আসবাবপত্র নিয়ে এসছে 15,000, এর জন্য প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পাইছে। প্রদায় হিসাব নিয়ে আসছে, এই জন্য প্রদায় হিসাব নামক দায় বৃদ্ধি পাইছে। এবং আমরা জানি একটি প্রতিষ্ঠানের সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব বা মূলধন হয়ে থাকে। তো আমাদের এই প্রতিষ্ঠানের 30,000, 20,000 এবং 15,000 টাকা, এই প্রতিষ্ঠানের মোট সম্পদ আছে হলো 65,000 টাকা এবং দায় আছে 14,000 টাকা। তাহলে আমরা মূলধন বের করার জন্য সম্পদগুলো যোগ করে আমরা হলো এটা কোথায় বসাই দেবো, দায়টা বাদ দিয়ে মূলধনে বসাই দেবো। তাহলে আমাদের সম্পদ আছে এই পাশে 65,000 টাকা থেকে যদি আমরা 14,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ হবে 51,000 টাকা, মানে আমাদের প্রতিষ্ঠানের দায় হবে 51,000 টাকা। এই হলো মোটামুটি ভাবে আমাদের 1 তারিখের লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব। এরপরে আমরা অঙ্কে বলছে 17 তারিখের কথা। তো দেখুন 17 তারিখে আমাদের বলছে বেতন প্রদান 6,000 টাকা। 6,000 টাকা বেতন প্রদান করা হয়েছে। এই লেনদেন দ্বারা আমাদের প্রতিষ্ঠানের বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসা থেকে কমে গেছে এবং বেতন একটা ব্যয়, এই জন্য আমাদের প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, অর্থাৎ মূলধনটা কমে গেছে। তো এই 17 তারিখে, জুন মাসের 17 তারিখে আমরা বেতন প্রদানের ফলে আমাদের হিসাব সমীকরণের নগদ হ্রাস পাইছে 6,000 টাকা এবং মূলধন বা মালিকানা সত্ত্ব 6,000 টাকা হ্রাস পাইছে। এখানে আমরা লিখবো বেতন খরচ এবং এবং 1 তারিখে যে লেনদেন ছিল সেই লেনদেনটা আমরা বিনিয়োগ করছিলাম, এদের এখানে লিখবো আমরা বিনিয়োগ। ব্যবসার শুরুতে মন্তব্য, মূলধনে কাজ করলে আমরা মন্তব্য দেবো। এরপরে 17 তারিখের পরে আমাদের অঙ্কের মধ্যে বলছে 22 তারিখে নগদে পণ্য ক্রয়।
দেখুন নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় একটা প্রতিষ্ঠানে ব্যয়, এর ফলে আমাদের প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং নগদে ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে। তো এই 22 তারিখের লেনদেনের ফলে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা 4,000 টাকা হ্রাস পাইছে এবং মালিকানা সত্ত্ব 4,000 টাকা হ্রাস পাইছে, অর্থাৎ মূলধন 4,000 টাকা হ্রাস পাইছে। এখানে লিখবো ক্রয় হিসাব, এখানে আমরা লিখবো হলো ক্রয় হিসাব। তো 22 তারিখের লেনদেনের প্রভাব দেখানো হলো। এরপরে বলছে 30 তারিখে বলছে 10% সুদে বিনিয়োগ করা হলো 2,000 টাকা। দেখো বিনিয়োগ হলো একটা প্রতিষ্ঠানের সম্পদ, তার মানে আমাদের বিনিয়োগ নামের সম্পদ বৃদ্ধি পাইছে, আর বিনিয়োগ করার ফলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাইছে, অর্থাৎ আমরা নগদ টাকা দিয়ে কোথাও বিনিয়োগ করে ফেলছি। এই জন্য আমাদের 30 তারিখের লেনদেনে আমাদের নগদ টাকা হ্রাস পাবে 2,000 টাকা এবং বিনিয়োগ নামক সম্পদ বৃদ্ধি পাবে 2,000 টাকা। তাহলে 30 তারিখের লেনদেন দ্বারা আমাদের প্রতিষ্ঠানে নগদ বৃদ্ধি পেয়েছে এবং 30 তারিখের লেনদেন দ্বারা আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাইছে এবং বিনিয়োগ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এরপরে আমাদের মোটামুটিভাবে লেনদেন দেখানো শেষ। আমরা এখন প্রতিটি কলামের যোগফল এখানে লিখব। তো দেখুন আমি এখানে প্রতিটি কলামের যোগফল বের করে রাখছি, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে নগদ আছে 18,000 টাকা, ব্যাংক আছে 20,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা, বিনিয়োগ আছে 2,000 টাকা, প্রদায় হিসাব আর দায় আছে 14,000 এবং মালিকানা সত্ত্ব আছে হলো 41,000 টাকা। তো আমাদের যে সম্পদ পাশে এই কলামগুলো যোগ করে 55,000 হয়েছে এবং দায় পাশে কলামগুলো যোগ করে 55,000 টাকা হয়েছে। এই হলো আমাদের হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। এরপর আমাদের এই কোশ্চেনে গ নাম্বারে বলছে উক্ত মাস শেষে জনাব রহমানের মালিকানা সত্ত্ব কত। দেখুন মালিকানা সত্ত্ব এটা আমাদের বোর্ড পরীক্ষায় যে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাবের বই এই দুই অধ্যায়ের যে কোনো একটা প্রশ্নের মধ্যে আপনার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলবে। আসলে মালিকানা সত্ত্ব বলতে আমরা কি বুঝি? মালিকানা সত্ত্ব হলো মালিকের অধিকার, অর্থাৎ মূলধন এবং আয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়বে এবং ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে বা কমে যাবে। তো আমরা এই প্রতিষ্ঠানে কোন লেনদেনের দ্বারা মূলধন বৃদ্ধি পেয়েছে এবং কোন লেনদেন দ্বারা মূলধন হ্রাস পাইছে এই দফাগুলো নিয়ে আমরা এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ মূলধন এবং আয়ের ফলে মালিকানা সত্ত্ব বেড়ে দেব এবং ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস করে দেব। এটাই আমরা মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। গ নম্বর প্রশ্নে আছে উক্ত মাস শেষে জনাব রহমানের মালিকানা সত্ত্ব কত। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করতে আমরা একটি ছক অঙ্কন করে রাখছি, সেখানে লেখা আছে তারিখ, বিবরণ এবং টাকা। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে প্রথমত আমাদের দেখতে হবে প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। একজন মালিক কত টাকা মূলধনের ব্যবসা শুরু করছে এই মূলধনটা আমরা নির্ণয় করে নিয়ে এই মূলধনের সঙ্গে ব্যয় হইলে বাদ দিয়ে দেব, আয় হইলে যোগ করব এবং উত্তোলন করলে বাদ দেব, তাহলে আমরা মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণটা পাবো। তো এখানে আমাদের 2022 সালের জুন মাসের 1 তারিখে জনাব রহমান নগদ 20,000 টাকা, ব্যাংক জমা নগদ 30,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা এবং 15,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে এবং তিনি প্রদায় হিসাব নিয়েও কিন্তু ব্যবসা শুরু করছে। তো আমাদের প্রথমে আমরা জুন মাসের 1 তারিখে লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন লিখে আমরা ব্যাংক জমা নিয়ে এসছে 20,000 টাকা, নগদ নিয়ে এসছে 30,000 টাকা, আসবাবপত্র নিয়ে এসছে 15,000 টাকা এবং ঋণ প্রদায় হিসাব নিয়ে এসছে 14,000 টাকা। এই 14,000 টাকা বাদ দিলে আমরা পাবো 51,000। এই 51,000 টাকা আমাদের এই ব্যক্তির প্রারম্ভিক মূলধন ছিল। এই মূলধনের সঙ্গে আমাদের আয় হলে যোগ দেবো এবং ব্যয় হলে বাদ দেবো। তো এখানে 3 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ নেওয়ার ফলে আমাদের মালিকানার সাথে কোনো প্রভাব পড়ে নাই, কারণ ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ টাকা বাড়ছে, ব্যাংক টাকা বাড়ছে এবং আমাদের ব্যাংক ঋণ নামক দায় বাড়ছে। এখানে মালিকানার সত্ত্বে কোনো পরিবর্তন হয় না। নগদে যন্ত্রপাতি ক্রয় 8 তারিখে যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বাড়ছে এবং নগদ টাকা হ্রাস পাইছে, এখানে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়।
মালিকানা সত্ত্ব পরিবর্তন হলে ব্যয় হইতে হবে, আয় হইতে হবে এবং উত্তোলন করতে হবে। তো এখানে 13 তারিখে বলা আছে পণ্য বিক্রয় করা হয়েছে 20,000 টাকা, যা 12,000 টাকা নগদে পাওয়া গেছে। তো এই যে পণ্য বিক্রয় করছি, পণ্য বিক্রয় করলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা 13 তারিখে লিখবো যে পণ্য বিক্রয় 20,000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে, 20,000 টাকা আমরা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ প্লাসে রাখলাম। এবং এরপরে 17 তারিখে বলা আছে বেতন প্রদান করা হয়েছে। বেতন প্রদান এটা আমাদের ব্যয়, বেতন প্রদানের ফলে মালিকানা সত্ত্ব আমাদের হ্রাস পাইছে, এই জন্য আমরা এখানে 17 তারিখে লিখবো বেতন প্রদান, নগদে বেতন প্রদান। তো বেতন প্রদানের ফলে আমাদের মূলধন মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে 6,000 টাকা। আমরা 6,000 টাকা এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম, অর্থাৎ মাইনাসে রাখলাম। এরপরে আমাদের প্রতিষ্ঠানে 22 তারিখে নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় একটা ব্যয়, ক্রয়ের ফলেও আমাদের প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তো এটা আমরা এখানে দেখাবো 17 পর 22 তারিখে যে পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় করা হয়েছে 4,000 টাকা দিয়ে, এর ফলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। এবং 30 তারিখে বলা আছে বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগের ফলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাইছে এবং বিনিয়োগ নামে সম্পদ বৃদ্ধি পাইছে। এখানে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না, তাই আমাদের এখানে এই 4টি লেনদেন দ্বারাই মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে। তো এখন আমরা একটু যোগ বিয়োগ করলে আমরা মালিকানা সত্ত্ব পাই যাবো মাস শেষে, সেটা হলো 51,000 টাকা এবং 20,000 টাকার আমাদের আয় হয়েছিল, মোটে 71,000, এর মধ্যে থেকে 10,000 টাকা ব্যয় হয়ে গেছে, 61,000 টাকা হলো আমাদের উক্ত মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ। আমরা যদি এই অঙ্কগুলো চর্চা করি তাহলে আশা করি পরীক্ষায় অনেক ভালো করতে পারবো। আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।